নিরপেক্ষ ন্যায়, ক্যাটেগরিক্যাল সিলোজিজম। অধ্যায় 5, নিরপেক্ষ ন্যায় ব্র্যাকেটে ক্যাটেগরিক্যাল সিলোজিজম, পৃষ্ঠা 91। বিষয় সংক্ষেপ। নিরপেক্ষ ন্যায় যে অবরোহমূলক মাধ্যম অনুমানের দুটি যুক্তিবাক্যের প্রতিটি এবং সিদ্ধান্তটি নিরপেক্ষ বচনরূপে গণ্য হয়, সেই অবরোহ অনুমানকেই বলা হয় নিরপেক্ষ ন্যায় ব্র্যাকেটে ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা ন্যায় অনুমান। সাপেক্ষ ন্যায় যে অবরোহমূলক মাধ্যমে অনুমানের অন্তর্গত দুটি যুক্তিবাক্যের মধ্যে অন্ততপক্ষে একটি যুক্তিবাক্য সাপেক্ষ বচনরূপে গণ্য হয়, তাকেই বলা হয় সাপেক্ষ ন্যায় ব্র্যাকেটে কন্ডিশনাল সিলোজিজম। সংস্থান। ন্যায় অনুমানের দুটি যুক্তিবাক্যের মধ্যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায় অনুমানের যে বিশেষ বিশেষ রূপ বা আকৃতি দেখা যায় তাকেই বলা হয় সংস্থান ব্র্যাকেটে ফিগার। মূর্তি। নিরপেক্ষ ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন রূপ দেখা যায় তাকেই বলা হয় ন্যায় অনুমানের মূর্তি ব্র্যাকেটে মুডস। সাধ্য পদ। অনুমানে যে পদকে সিদ্ধ বা প্রমাণ করা হয় তাকেই বলা হয় সাধ্য পদ ব্র্যাকেটে মেজর টার্ম। পক্ষপদ। অনুমানে সাধ্যপদকে যেখানে প্রমাণ বা সিদ্ধ করা হয় তাকেই বলে পক্ষপদ মাইনর টার্ম। হেতুপদ। অনুমানে যে পদের সাহায্যে মধ্যপদকে পক্ষে প্রমাণ বা সিদ্ধ করা হয় তাকেই বলা হয় হেতুপদ ব্র্যাকেটে মিডল টার্ম। প্রথম সংস্থান। ন্যায় সংস্থানের একটি রূপ। এরূপ সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে। দ্বিতীয় সংস্থান। ন্যায় সংস্থানের একটি রূপ। এরূপ সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান ও অপ্রধান যুক্তিবাক্য দুটির বিধেয় স্থানে অবস্থান করে। তৃতীয় সংস্থান। ন্যায় সংস্থানের একটি রূপ। এরূপ সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান ও অপ্রধান উভয় যুক্তিবাক্যেরই উদ্দেশ্য স্থানে অবস্থান করে। চতুর্থ সংস্থান। ন্যায় সংস্থানের একটি রূপ। এরূপ সংস্থানে হেতুপদটি ব্র্যাকেটে এম প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে। এরপর পি, ক্যাপিটাল পি, এটি হলো সাধ্যপদের সাংকেতিক নাম। এস, এটি হলো পক্ষপদের সাংকেতিক নাম। এম, এটি হলো হেতুপদের সাংকেতিক নাম। বৈধ বা শুদ্ধ মূর্তি। ন্যায়ের নিয়মগুলিকে যথাযথভাবে মেনে যে সমস্ত মূর্তি গঠিত হয় সেগুলিকে বলা হয় বৈধ বা শুদ্ধ মূর্তি ভ্যালিড মুডস। অবৈধ বা অশুদ্ধ মূর্তি। ন্যায়ের নিয়মগুলিকে যথাযথভাবে না মেনে যে সমস্ত মূর্তি গঠিত হয় সেগুলিকেই বলা হয় অশুদ্ধ মূর্তি ব্র্যাকেটে ইনভ্যালিড মুডস। চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ। কোনো ন্যায় অনুমানে তিনটি পদের পরিবর্তে যদি চারটি পদ থাকে তবে তাকে বলা হয় চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ ব্র্যাকেটে ফ্যালাসি অফ ফোর টার্মস। অবাপ্য হেতু দোষ।
কোনো ন্যায় অনুমানে হেতুপদটি ব্র্যাকেটে এম দুটি যুক্তিবাক্যে অন্ততপক্ষে একবার যদি ব্যাপ্য না হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকেই বলা হয় অব্যাপ্য হেতু দোষ। ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। অবৈধ সাধ্য দোষ। অবৈধ সাধ্য দোষ। সাধ্য পদটি ব্র্যাকেটে পি যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অবৈধ সাধ্য দোষ। ব্র্যাকেটে ফ্যালাসি অফ ইলিসিট মেজার। অবৈধ পক্ষ দোষ। পক্ষ পদটি ব্র্যাকেটে এস যদি অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অবৈধ পক্ষ দোষ। ব্র্যাকেটে ফ্যালাসি অফ ইলিসিট মাইনর। দুটি নঞ্চর্থক যুক্তিবাক্যজনিত দোষ। কোনো ন্যায় অনুমানে দুটি নঞ্চর্থক যুক্তিবাক্য থেকে যদি কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা হয় তাহলে যে দোষের উদ্ভব হয় সেই দোষের নাম হলো দুটি নঞ্চর্থক যুক্তিবাক্যজনিত দোষ। ব্র্যাকেটে ফ্যালাসি অফ টু নেগেটিভ প্রেমাইসেস। অনুপপত্তি। অনুপপত্তি শব্দটির অর্থ হলো দোষ। ন্যায় অনুমানের নিয়ম লঙ্ঘনে এই দোষ বা অনুপপত্তির উদ্ভব হয়। ন্যায়ের 10টি বিধি। ন্যায় অনুমানকে যথাযথভাবে গঠন করতে হলে 10টি নিয়ম অনুসরণ করতে হয়। এগুলোকেই বলা হয় ন্যায়ের 10টি বিধি। ব্র্যাকেটে 10 রুলস অফ সিলোজিজম। অনেকার্থক হেতু দোষ। হেতুপদটি ব্র্যাকেটে এম যদি দুবার দুটি অর্থে প্রয়োগ হয় তাহলে সেই চতুষ্পদ ঘটিত দোষকে বলা হয় অনেকার্থক হেতু দোষ। ব্র্যাকেটে ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মিডল। অনেকার্থক পক্ষ দোষ। পক্ষপদটি ব্র্যাকেটে এস যদি দুবার দুটি অর্থে প্রয়োগ হয় তাহলে সেই চতুষ্পদ ঘটিত দোষকে বলা হয় অনেকার্থক পক্ষ দোষ। ফ্যালাসি অফ ইলিসিট মাইনর। অনেকার্থক সাধ্য দোষ। সাধ্যপদটি ব্র্যাকেটে পি যদি দুবার দুটি অর্থে প্রয়োগ হয় তাহলে সেই চতুষ্পদ ঘটিত দোষকে বলা হয় অনেকার্থক সাধ্য দোষ। ব্র্যাকেটে ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মেজর। সংক্ষিপ্ত ন্যায়। কোনো ন্যায় অনুমানকে যদি পূর্ণ আকারে প্রমাণ না করে সংক্ষেপে উল্লেখ করা হয় অর্থাৎ যদি দুটি যুক্তি বাক্য এবং একটি সিদ্ধান্তের মধ্যে কোনো না কোনো একটি বচন অনুক্ত বা উহ্য থাকে তবে তাকেই বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। ব্র্যাকেটে এনথাইমিম। উপপাদ্য। ন্যায় অনুমানে যে সমস্ত নিয়ম বা সূত্রকে প্রমাণের প্রয়োজন হয় সেগুলিকে বলা হয় উপপাদ্য বা থিওরামস। সম্পাদ্য। ন্যায় অনুমানে যে সমস্ত সমস্যাগুলি সমাধানযোগ্য সেগুলিকেই বলা হয় সম্পাদ্য বা প্রবলেমস।
আকারযুক্ত ন্যায়। যে ন্যায় অনুমানকে একটি নির্দিষ্ট আকারে সাজানো থাকে সেই ন্যায় অনুমানকে বলা হয় আকারযুক্ত ন্যায়। ফর্মাল সিলোজিজম। আকারহীন ন্যায়। যে ন্যায় অনুমানে নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ যে ন্যায় অনুমান কোনো নির্দিষ্ট আকারে সাজানো নেই, সেই ন্যায় অনুমানকেই বলা হয় আকারহীন ন্যায়। ইনফর্মাল সিলোজিজম। পৃষ্ঠা 92। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 6। প্রশ্ন 1। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। উত্তর। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতি। নিরপেক্ষ ন্যায়ের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাকে বিশ্লেষণ করলে নিরপেক্ষ ন্যায়ের কতগুলি বৈশিষ্ট্য বা স্বরূপ ফুটে ওঠে। সেই স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি হল: 1, মাধ্যম অনুমান হিসেবে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় হল একটি মাধ্যম অনুমান, কারণ এখানে পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ প্রধান যুক্তিবাক্য থেকে অপ্রধান যুক্তিবাক্যের মাধ্যমে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত। এই অপ্রধান যুক্তিবাক্য তথা পক্ষবাক্যের মাধ্যম ছাড়া সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয়। সে কারণেই এরূপ অনুমানকে মাধ্যম অনুমান রূপে গণ্য করা হয়। 2, অবরোহ অনুমান হিসেবে নিরপেক্ষ ন্যায়। প্রকৃতিগত দিক থেকে ন্যায় অনুমান হলো এক ধরনের অবরোহ অনুমান ব্র্যাকেটে ডিডাকটিভ আর্গুমেন্ট। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না। এখানেও সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে কখনোই বেশি নয়। সে কারণে নিরপেক্ষ ন্যায়কে অবরোহাত্মক অনুমান রূপে গণ্য করা হয়। 3, যুক্তিবাক্য দুটির অনিবার্য পরিণতি হিসেবে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় সিদ্ধান্তটি যুক্তিবাক্য দুটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত, অর্থাৎ যুক্তিবাক্য দুটির অনিবার্য পরিণতি হিসেবে নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটিকে উল্লেখ করা যায়, কারণ ন্যায়ের সিদ্ধান্তটি এমন কিছুই প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয় না যা যুক্তিবাক্য দুটির মধ্যে নিহিত নয়। যুক্তিবাক্য দুটির মধ্যে অস্পষ্ট বিষয়টি আরও স্পষ্টরূপে সিদ্ধান্তে গৃহীত প্রমাণিত হয়। 4 নম্বর, অবয়বী হিসাবে নিরপেক্ষ ন্যায়। প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায়ের প্রকৃতিতে 3টি অবয়ব বচন লক্ষ্য করা যায়। এই 3টি অবয়ব বচনের মধ্যে প্রথম দুটিকে বলা হয় যুক্তিবাক্য এবং শেষেরটিকে বলা হয় সিদ্ধান্ত। যুক্তিবাক্য দুটির প্রথমটিকে বলা হয় প্রধান যুক্তিবাক্য বা সাধ্যবাক্য এবং দ্বিতীয়টিকে বলা হয় অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য। এই পক্ষবাক্যের সাহায্যে সাধ্যবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। 5, 3টি পদের দ্বিত প্রয়োগ হিসেবে নিরপেক্ষ ন্যায়। প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায়ের প্রকৃতিতে সাধ্য, পক্ষ এবং হেতু এই 3টি পদের অবস্থান দেখা যায়। এই 3টি পদ আবার দুবার করে ব্যবহৃত হয়। যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সাধ্যপদ। যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় পক্ষপদ। আর যে পদের দ্বারা সাধ্যকে পক্ষে প্রমাণ করা হয় তাকে বলে হেতুপদ। যুক্তিবাক্য দুটিতে হেতুপদ একবার সাধ্য ও আর একবার পক্ষপদের সঙ্গে মিলিত হয়। সিদ্ধান্তে কিন্তু হেতুপদের কোনো স্থান নেই, সেখানে থাকে শুধু পক্ষপদ ও সাধ্যপদ। 6,
আকারগত সত্যতার নির্ণায়ক হিসেবে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়ের আরও একটি লক্ষণীয় বৈশিষ্ট্য এই যে তা শুধু যুক্তি বা অনুমানের আকারগত বৈধতার ফর্মাল ভ্যালিডিটি ওপরই সবিশেষ গুরুত্ব আরোপ করে, কখনোই বস্তুগত সত্যতার ম্যাটেরিয়াল ভ্যালিডিটির ওপর নয়। কারণ নিরপেক্ষ ন্যায় কেবল দেখা হয় যে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে কিনা, বস্তুগতভাবে যুক্তিটি সত্য কিনা তা আদৌ বিচার করা হয় না। নম্বর 7, যে কোনো বৈধ ও অবৈধ হিসেবে নিরপেক্ষ ন্যায়। যে কোনো নিরপেক্ষ ন্যায় সবসময় বৈধ ব্র্যাকেটে ভ্যালিড অথবা অবৈধ ব্র্যাকেটে ইনভ্যালিড রূপে গণ্য। নিরপেক্ষ ন্যায় নিয়মগুলিকে যদি যথাযথভাবে অনুসরণ করা হয় তবে তা বৈধ রূপে গণ্য হয়, আর নিয়মগুলিকে যদি যথাযথভাবে অনুসরণ করা না হয় তবে তা অবৈধ বা দোষযুক্ত রূপে গণ্য হয়। নিরপেক্ষ ন্যায়কে তাই কখনোই সম্ভাব্য প্রবাবিক রূপে গণ্য করা যায় না। প্রশ্ন 2, নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা করো। উত্তর: নিরপেক্ষ ন্যায়ের গঠন। নিরপেক্ষ ন্যায়ের গঠনে যেসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলি হল: নিরপেক্ষ ন্যায়ের গঠনে 3টি নিরপেক্ষ বচন। যে কোনো নিরপেক্ষ ন্যায়ের গঠনে 3টি বচনের ভূমিকা দেখা যায়, অর্থাৎ 3টি পরস্পর সম্পূর্ণ নিরপেক্ষ বচন দ্বারাই নিরপেক্ষ ন্যায় গঠিত হয়। যে 3টি নিরপেক্ষ বচন দ্বারা নিরপেক্ষ ন্যায় গঠিত হয় তার প্রথম দুটিকে বলা হয় যুক্তিবাক্য প্রেমাইসেস এবং শেষেরটিকে বলা হয় সিদ্ধান্ত ব্র্যাকেটে কনক্লুশন। যুক্তিবাক্য দুটির আবার প্রথমটিকে বলা হয় প্রধান যুক্তিবাক্য বা সাধ্য বাক্য, আর তার পরেরটিকে বলা হয় অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য। এই সাধ্য ও পক্ষবাক্য থেকেই সিদ্ধান্তটি অনিবার্য রূপে নিঃসৃত হয়। উদাহরণ: সকল ছাত্র হয় পড়ুয়া ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য বা সাধ্য বাক্য। কাশীনাথ হয় ছাত্র ব্র্যাকেটে এ, সাইডে অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য। সুতরাং কাশীনাথ হয় পড়ুয়া ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: এই নিরপেক্ষ ন্যায়টিতে 3টি নিরপেক্ষ বচন লক্ষ্য করা যায়। এই 3টি বচন আবার পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, কারণ একটির সঙ্গে আর একটি যোগসূত্র লক্ষ্য করা যায়। এই 3টি নিরপেক্ষ বচনের প্রথম দুটি যথাক্রমে সাধ্যবাক্য ও পক্ষবাক্য রূপে গণ্য এবং শেষেরটি সিদ্ধান্ত রূপে স্বীকৃত। সিদ্ধান্তটি আবার যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। পৃষ্ঠা 93।
নিরপেক্ষ ন্যায়ের গঠনে সাধ্য, পক্ষ ও হেতু নামক তিনটি পদ। প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায়ের গঠনে তিনটি পদ লক্ষ্য করা যায়। এই তিনটি পদ হল সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদ। এই তিনটি পদ আবার তিনটি নিরপেক্ষ বচনের মধ্যে দুবার করে ব্যবহৃত। সাধ্যপদ হল সেই পদ যাকে সিদ্ধান্তে প্রমাণ করা হয়। এই সাধ্যপদ একবার প্রধান যুক্তিবাক্যে আর একবার সিদ্ধান্তে অবস্থান করে। পক্ষপদ হল সেই পদ যেখানে সাধ্যকে প্রমাণ করা হয়। এই পক্ষপদ একবার অপ্রধান যুক্তিবাক্যে এবং আরেকবার সিদ্ধান্তে অবস্থান করেন। হেতুপদ হল সেই পদ যার দ্বারা সাধ্যকে পক্ষে প্রমাণ করা হয়। এই হেতুপদ একবার প্রধান যুক্তিবাক্যে আর একবার অপ্রধান যুক্তিবাক্যে অবস্থান করে। উদাহরণ: সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ব্র্যাকেটে এ। সকল মানুষের নিচে লেখা হেতুপদ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন নিচে লেখা আছে সাধ্যপদ। পাশে অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। এরপর রাম হয় মানুষ ব্র্যাকেটে এ। রামের নিচে পক্ষপদ এবং মানুষের নিচে হেতুপদ। পাশে অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং রাম হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ব্র্যাকেটে এ। রামের নিচে পক্ষপদ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন নিচে সাধ্যপদ। পাশে অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: এখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব পদটিকে সিদ্ধান্তে প্রমাণ করতে চাওয়া হয়েছে বলে এটি সাধ্যপদ ব্র্যাকেটে পি। এই পদটি একবার সিদ্ধান্তের বিধেয় স্থানে আর একবার প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করেছে। ব্যাখ্যা: এই সাধ্যপদটিকে রামের মধ্যে প্রমাণ করা হয়েছে বলে তা পক্ষপদ ব্র্যাকেটে এস রূপে গণ্য। এই পক্ষপদটি একবার সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে আর একবার অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে। আর মানুষ নামক পদটির মাধ্যমে সাধ্যকে পক্ষে প্রমাণ করা সম্ভব হয়েছে বলে একে হেতুপদ ব্র্যাকেটে এম রূপে গণ্য করা হয়েছে। এই হেতুপদটি একবার প্রধান যুক্তিবাক্যে আর একবার অপ্রধান যুক্তিবাক্যে অবস্থান করেছে। নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের ভূমিকা। যে কোনো নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা আদৌ অস্বীকার করা যায় না। কারণ হেতুপদের সাহায্য ছাড়া আমরা কখনোই সাধ্যকে পক্ষে প্রমাণ করতে পারি না। হেতুপদটি তাই সাধ্য ও পক্ষপদের মধ্যে একটি সম্বন্ধকারী বা মিলনকারী পদরূপেই গণ্য। এই হেতুপদ একবার প্রধান যুক্তিবাক্যে সাধ্যপদের সঙ্গে মিলিত হয় এবং আরেকবার অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদের সঙ্গে মিলিত হয়। এভাবেই হেতুপদটি সিদ্ধান্তে পক্ষ ও সাধ্যপদের মিলন ঘটিয়ে এক সূত্রে আবদ্ধ করে। নিরপেক্ষ ন্যায়ের গঠনগত আকার। নিরপেক্ষ ন্যায়ের গঠনগত আকারকে যেভাবে উপস্থাপিত করা যায় তা হল গঠনগত আকার। প্রধান যুক্তিবাক্য বা সাধ্যবাক্য। অ্যারো দিয়ে লেখা সাধ্য প্লাস হেতু ডিভাইডেড বাই পি প্লাস এম, বা হেতু প্লাস সাধ্য ব্র্যাকেটে ডিভাইডেড বাই এম প্লাস পি। এরপরে অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষপদ। পাশে অ্যারো দিয়ে লেখা পক্ষ প্লাস হেতু ডিভাইডেড বাই এস প্লাস এম, বা ব্র্যাকেটে হেতু প্লাস পক্ষ ডিভাইডেড বাই এম প্লাস এস। তারপরে হলো সিদ্ধান্ত। পাশে অ্যারো দিয়ে পক্ষ প্লাস সাধ্য ডিভাইডেড বাই এস প্লাস পি। প্রশ্ন 3, নিরপেক্ষ
নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের ভূমিকা কি আলোচনা করো। নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের ভূমিকা। নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি হল: 1. মাধ্যম অনুমানের মর্যাদা দানকারী রূপে হেতুপদ। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে 3টি পদ স্বীকৃত হয়েছে তাদের মধ্যে হেতুপদ হল অন্যতম, কারণ হেতুপদের ভূমিকা ছাড়া ন্যায় অনুমানের বিষয়টিকে কখনোই কল্পনা করা যায় না। আমরা জানি যে ন্যায় অনুমান হল এক প্রকার মাধ্যম অনুমান, কারণ এখানে অপ্রধান যুক্তিবাক্যের মাধ্যমে প্রধান যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়, আর এখানে মাধ্যম হিসেবে যে পদটি কাজ করে থাকে তা হল হেতুপদ। এই হেতুপদের জন্যই নিরপেক্ষ ন্যায়কে অমাধ্যম অনুমান থেকে পৃথক করা সম্ভব। 2. প্রধান ও অপ্রধান যুক্তিবাক্যের মর্যাদা দানকারী রূপে হেতুপদ। নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে আমরা 3টি নিরপেক্ষ বচন লক্ষ্য করে থাকি। এই 3টি নিরপেক্ষ বচনের প্রথম দুটিকে বলা হয় যুক্তিবাক্য, প্রেমাইসেস। যুক্তিবাক্য দুটির প্রথমটিকে বলা হয় প্রধান যুক্তিবাক্য বা সাধ্যবাক্য, এবং দ্বিতীয় যুক্তিবাক্যটিকে বলা হয় অপ্রধান যুক্তিবাক্য বা পক্ষবাক্য। হেতুপদ একবার প্রধান যুক্তিবাক্যে আর একবার অপ্রধান যুক্তিবাক্যে অবস্থান করে, অর্থাৎ হেতুপদ প্রধান ও অপ্রধান যুক্তিবাক্যের মধ্যে সাধারণ পদ ব্র্যাকেটে কমন রূপে গণ্য। সে কারণেই কোনো নিরপেক্ষ বচন দুটি যুক্তিবাক্য রূপে গণ্য তা আমরা সহজেই চিনতে পারি। সুতরাং দাবি করা যায় যে প্রধান ও অপ্রধান যুক্তিবাক্যের মর্যাদা দানকারী রূপে হেতুপদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে। 3 নম্বর, পক্ষপদ ও সাধ্যপদের মিলনকারী রূপে হেতুপদ। যে কোনো নিরপেক্ষ ন্যায় অনুমানে আমরা 3টি পদ লক্ষ্য করে থাকি। এই 3টি পদ আবার দুবার করে ব্যবহৃত হয়। এই 3টি পদ হল সাধ্যপদ ব্র্যাকেটে পি, পক্ষপদ ব্র্যাকেটে এস এবং হেতুপদ ব্র্যাকেটে এম। নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদকে পক্ষে হেতুপদ দ্বারা প্রমাণ করা হয়। প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে পক্ষপদ ব্র্যাকেটে এস এবং সাধ্যপদ ব্র্যাকেটে পি এর অবস্থান দেখা যায়, অর্থাৎ সিদ্ধান্তে পক্ষপদ ও সাধ্যপদের মিলন ঘটে। এদের মিলন সম্ভব হয় একমাত্র হেতুপদের জন্যেই, কারণ এই হেতুপদ একবার প্রধান যুক্তিবাক্যে সাধ্যপদের ব্র্যাকেটে পির সঙ্গে মিলিত হয় এবং আরেকবার অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদের ব্র্যাকেটে এস সঙ্গে মিলিত হয়। এইভাবে সিদ্ধান্তে নিজে অনুপস্থিত থেকে পক্ষ ব্র্যাকেটে এস ও সাধ্য ব্র্যাকেটে পি পদের মিলন ঘটাতে সমর্থ হয়, অর্থাৎ হেতুপদই মাধ্যম হিসেবে পক্ষপদ ব্র্যাকেটে এস ও সাধ্যপদ ব্র্যাকেটে পি কে সিদ্ধান্তে সংযুক্ত করে। 4 নম্বর, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নির্ণায়ক রূপে হেতুপদ। হেতুপদ হইল নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নির্ণায়ক, কারণ ন্যায়ের সংস্থানের সংজ্ঞায় বলা হয়েছে যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায় অনুমানে যে বিশেষ বিশেষ রূপ বা আকৃতি হয় তাকেই বলে ন্যায়ের সংস্থান। হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের সংস্থানেরও পরিবর্তন হয়। এই সংস্থান হলো 4 প্রকার: প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থান। এই 4 প্রকার সংস্থানের ক্ষেত্রে হেতুপদের অবস্থানও 4 রকম। প্রথম সংস্থানে হেতুপদ প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে। দ্বিতীয় সংস্থানে হেতুপদ প্রধান ও অপ্রধান উভয় যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করে। তৃতীয় সংস্থানে হেতুপদ উভয় যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে, আর চতুর্থ সংস্থানে প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে
এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে। সুতরাং দেখা যায় যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের সংস্থানও নির্ণীত হয়। ন্যায় অনুমানের এই সংস্থানগুলি যে চারটি ভিন্ন ভিন্ন রূপ বা আকৃতিকে উপস্থাপিত করে তা প্রখ্যাত তর্কবিদ কারভেথ রিড নিচের ছকগুলির সাহায্যে তুলে ধরেছেন। পৃষ্ঠা 94। এখানে একটা ব্লক দেওয়া হয়েছে, তাতে প্রথম সংস্থান, বাঁ দিকে হেতুপদ, নিচে এম, ডান দিকে সাধ্যপদ, নিচে পি। হেতুপদ এম এর নিচে আছে পক্ষপদ ব্র্যাকেটে এস এবং সাধ্যপদ পি এর নিচে আছে হেতুপদ ব্র্যাকেটে এম। এখানে একটা উল্টো জেড এর মতো পি থেকে এম লাইন টানা হয়েছে, আবার এম থেকে নিচের এম হেতুপদ, যেহেতু দুটো সেম, নিচে এবং পরে হেতুপদ থেকে পক্ষপদে একটা লাইন গেছে। মানে লাইন শুরু হচ্ছে সাধ্যপদ থেকে হেতুপদ, আবার হেতুপদ থেকে নিচের হেতুপদ, নিচের হেতুপদ থেকে পক্ষপদ বাঁ দিকে। দ্বিতীয় সংস্থান, সাধ্যপদ ব্র্যাকেটে পি, এখান থেকে একটা লাইন গেছে হেতুপদ ব্র্যাকেটে এম, এখান থেকে নিচে একটা লাইন গেছে হেতুপদ ব্র্যাকেটে এম, এবং এখান থেকে বাঁ দিকে লাইন গেছে যেটা হেতুপদ থেকে পক্ষপদ ব্র্যাকেটে এস। তৃতীয় সংস্থান, তৃতীয় সংস্থানে হলো বাঁ দিকে হেতুপদ এম, ডান দিকে সাধ্যপদ পি। এখানে লাইনটার পি সাধ্যপদ থেকে হেতুপদে গেছে, এবার ওখান থেকে আবার নিচে লাইন হেতুপদ এম, ওখান থেকে ডান দিকে লাইনটা গেছে, এটা হচ্ছে ব্র্যাকেটে এস মানে পক্ষপদ। এরপরে চতুর্থ সংস্থান, সাধ্যপদ ব্র্যাকেটে পি, ওটার থেকে হেতুপদ ব্র্যাকেটে এম, এম থেকে লাইন গেছে হেতুপদ এম, ওখান থেকে আবার ডান দিকে গেছে পক্ষপদ এস। এটা দেখতে জেড এর মতো, পি থেকে এম, এম থেকে নিচে এম, আবার এম থেকে পাশে এস পক্ষপদ। 4 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় নিয়মগুলি উল্লেখ করো। উত্তর, নিরপেক্ষ ন্যায়ের নিয়মসমূহ। নিরপেক্ষ ন্যায় যাতে যথাযথভাবে সম্পন্ন হতে পারে তার জন্য তর্কবিদগণ কতগুলি নিয়ম উল্লেখ করেছেন। এই সমস্ত নিয়মকেই বলা হয় ন্যায় অনুমানের সাধারণ নিয়ম, ব্র্যাকেটে জেনারেল রুলস অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম। নিয়মগুলির সংখ্যা হলো 10টি এবং সে কারণেই এগুলিকে বলা হয় ন্যায় অনুমানের 10টি বিধি বা নিয়ম, ব্র্যাকেটে 10 রুলস অফ সিলোজিজম। এই নিয়মগুলিকে যথাযথভাবে মেনে চললে ন্যায় অনুমান বৈধ বা যথার্থরূপে গণ্য হয়, আর এগুলিকে অনুসরণ করে না চললে ন্যায় অনুমান দোষযুক্ত বা অবৈধ। রূপে গ্রাহ্য হয়। নিরপেক্ষ ন্যায়ের এই নিয়মগুলি হলো, প্রথম নিয়ম, প্রত্যেক ন্যায় অনুমানে কেবল 3টি পদই থাকবে, ব্র্যাকেটে আ ভ্যালিড সিলোজিজম মাস্ট হ্যাভ 3 টার্মস অনলি। এই 3টি পদের বেশি বা কম পদ থাকবে না, 3টি পদের কম বা বেশি পদ থাকলে তা দোষযুক্ত হবে। দ্বিতীয় নিয়ম, প্রত্যেকটি ন্যায় অনুমানে কেবল 3টি বচন থাকবে, ব্র্যাকেটে আ ভ্যালিড সিলোজিজম মাস্ট হ্যাভ 3 প্রপোজিশনস অনলি। 3টি বচনের বেশি বা কম বচন থাকতে পারে না, এরূপ হলে তা দোষযুক্ত হিসেবে গণ্য হবে। তৃতীয় নিয়ম, হেতুপদটিকে 2টি আশ্রয় বাক্যর মধ্যে একেবারে ব্যাপ্য হতেই হবে, ব্র্যাকেট দ্য মিডল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড
at least once in the premises. তা না হলে ন্যায় অনুমানটি দোষযুক্ত হবে। চতুর্থ নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। Within bracket, no term can be distributed in the conclusion unless it is distributed in the premises. It is distributed in the premises. Bracket close. যদি তা হয় তাহলে ন্যায় অনুমানটি দোষযুক্ত হয়ে পড়ে। পঞ্চম নিয়ম, আশ্রয় বাক্যে দুটি যদি নঞ্চর্থক হয় তাহলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। ব্র্যাকেটে from two negative premises no conclusion can be drawn. ব্র্যাকেট ক্লোজ। যদি তা করা হয় তাহলে ন্যায় অনুমানটি দোষযুক্ত হয়ে পড়ে। ষষ্ঠ নিয়ম, আশ্রয় বাক্য দুটির একটি নঞ্চর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নঞ্চর্থক হবে, অথবা বলা যায় যে সিদ্ধান্তগুলি নঞ্চর্থক হলে আশ্রয় বাক্য দুটির একটি নঞ্চর্থক হবে। ব্র্যাকেটে if one of the premises is negative, conclusion must be negative and certainly vice versa. ব্র্যাকেট ক্লোজ। সপ্তম নিয়ম, দুটি আশ্রয় বাক্যই যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তও সদর্থক হবে, অথবা সিদ্ধান্ত সদর্থক হলে আশ্রয় বাক্য দুটি সদর্থক হবে। Within bracket, if both the premises be affirmative, the conclusion must be affirmative and vice versa. Bracket close. অষ্টম নিয়ম, দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। Within bracket, no conclusion can be drawn from the two particular premises. নবম নিয়ম, আশ্রয় বাক্য দুটির একটি বিশেষ হলে সিদ্ধান্তটিও বিশেষ হবে। If one premises is particular, conclusion must be particular. Bracket close. দশম নিয়ম, প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঞ্চর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। If the major premises be particular and minor premises be negative, no conclusion can be drawn. নিরপেক্ষ ন্যায় নিয়মগুলির প্রকৃতি। নিরপেক্ষ ন্যায় যে 10টি সাধারণ নিয়ম উল্লেখ করা হয়েছে সেগুলির প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণ করলে দেখা যায় যে নিয়মগুলিকে মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করা যায়। 1. গঠনগত নিয়ম, 2. বৈধতা সম্পর্কিত নিয়ম এবং 3. অনুসিদ্ধান্তমূলক নিয়ম। 10টি নিয়মের মধ্যে প্রথম দুটিকে গঠন সংক্রান্ত নিয়মে অন্তর্ভুক্ত করা যায়। তৃতীয় থেকে সপ্তম নিয়ম পর্যন্ত নিয়মগুলিকে বলা হয় অনুমান সংক্রান্ত বা বৈধতা সংক্রান্ত নিয়ম, আর অষ্টম থেকে দশম এই শেষের 3টি নিয়মকে অনুসিদ্ধান্ত সংক্রান্ত নিয়ম রূপে উল্লেখ করা হয়। প্রশ্ন 5, প্রমাণ করো যে দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। উত্তর, প্রমাণ।